নাজমুল আশরাফ, সড়ক দুর্ঘটনায় বিআরটি এর কি আসলেই কোনো দায় দায়িত্ব দেখেন? এটি তো পুরনো সমস্যা, আজীবন আমরা শুনে আসছি, বলে আসছি, দেখে আসছি। বিআরটি এর কোন কোন জায়গায় ব্যর্থতা, গাফিলতি, দুর্নীতি, অনিয়ম, অযোগ্যতা, অদক্ষতা এগুলো পুরনো। এবং সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে তাদের এই দায়গুলোর কথাই যতবারই বলা হোক না কেন, যতভাবেই বিষয়টা সামনে আনা হোক না কেন, তার কি কিন্তু কোনো সমাধান আমরা দেখি না বিআরটি এর দিক থেকে। তাদের কোনো সংশোধন হয়েছে, তাদের চরিত্রের পরিবর্তন হয়েছে, দায়িত্বের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, এরকমটা আমরা দেখি না। আর সড়ক দুর্ঘটনা বাংলাদেশে যে কারণে ঘটে এবং তার যে ফলাফল এবং শেষমেশ মানুষের প্রাণহানি হচ্ছে, জীবন যাচ্ছে, আহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে কোনো নতুনত্ব নাই। আমরা কত দিক থেকে কতভাবে এগিয়ে যাচ্ছি, কিন্তু সড়ক দুর্ঘটনা প্রতিরোধে, সড়ক দুর্ঘটনা যাতে না ঘটে, যেন তেন গাড়ি যাতে রাস্তাঘাটে না নামে, অদক্ষ চালক যাতে গাড়ি না চালায়, ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় চলতে না পারে, এগুলো সব কারণ আমাদের জানা আছে। সড়ক দুর্ঘটনার গাড়ি, গাড়ির চালক এবং এই নিয়ম কানুন আইন মানা না মানার বিষয়, এবং অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে ত্রুটি বিচ্যুতিও থাকে। আবার যাত্রীদের বা পথচারীদেরও কিছু দায় দায়িত্ব থাকে, সেগুলো ক্ষুদ্র ব্যাপার। কিন্তু মোটা দাগে যদি বলা হয়, সেটি গাড়ি, গাড়ির চালক, গাড়ির মালিক এবং এই সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি যা কিছু বলি, তার সাথে সরাসরি যুক্ত সড়ক পরিবহন বিভাগ আর আইন শৃঙ্খলা বিভাগ সহ প্রশাসনের অন্য অনেক কর্তৃপক্ষকে আপনি নিয়ে আসতে পারেন। কিন্তু তাদের এই অবস্থান এবং ভূমিকার কোনো পরিবর্তন, কোনো উন্নতি কি হয়েছে? হয় নাই। সে কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। এবং বাংলাদেশে যে হারে সড়ক দুর্ঘটনা মানুষ মারা যায়, এটা বহু পুরনো কথা। আন্তর্জাতিক ভাবেও সেগুলো বলা হয়, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার দিক থেকে, যে এইটা মহামারীর চেয়ে বড় কিছু। মহামারীতে একসাথে অনেক মানুষ মারা যায় বলে আমরা এটার প্রভাব অনুভব করি। করোনা মহামারীর সময় যেভাবে সারা বিশ্ব নড়েচড়ে বসেছিল, আর আমাদের সড়ক দুর্ঘটনায় যে ধরনের মানুষ মারা যায় বছর জুড়ে, যুগের পর যুগ, সেই হিসাব এবং সংখ্যা দেখলে পরে সেটি কোনো অংশে মহামারীর চেয়ে কম না। কিন্তু এটাকে মহামারীর মতো বিবেচনা করে আমরা সেই ব্যবস্থা নেই কিনা, ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত, সেটি হচ্ছে প্রশ্ন। তার মানে হচ্ছে সড়ক দুর্ঘটনা হবে, আপনার মানুষ মারা যাবে, এটা নিয়ে কিছু মামলা মোকদ্দমা হবে, মানুষ কান্নাকাটি করবে, কিছু পরামর্শ আসবে এবং সবকিছু আবার আগের মতো চলতে থাকবে। এই চক্রের মধ্যে এবং আমরা আবারও সড়ক দুর্ঘটনা ঘটতে থাকবে। প্রণব শাহ, এই দুর্ঘটনার বড় একটি অংশের সাথে মোটরসাইকেল যুক্ত। এটিকে কোনোভাবে শৃঙ্খলার মধ্যে আনার সুযোগ দেখতে পান কিনা, কোনো মন্তব্য করে অগ্রসর হওয়ার সুযোগই বা আছে কিনা? আমরা দেখি যে যে সকল জায়গায় প্রশাসন শক্ত, সেখানে সবাই কিন্তু নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করে। প্রণব শাহ। ধন্যবাদ আপনাকে। প্রথমত, যে প্রতিবেদন আমরা দেখলাম সেখানে আমাদের বিআরটি এর চেয়ারম্যান বলছে যে যদি কোনো কর্মকর্তা দায়ী থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং আপনি আরো স্মরণ করে দিতে চাই, আমাদের সড়ক পরিবহন ও সেতু বিভাগের মন্ত্রী বিআরটিতে গিয়ে কি কি করেছিলেন, কি কি বলেছিলেন, সেটা আমাদের সকলেরই মনে হয়। ওনারা হয়তো ভুলে গিয়েছেন। মানে আমার বন্ধু নাজমুল আশরাফ যেটি বললেন যে তারা সজ্জায় না, ওই যে মন্ত্রী গিয়েছেন, দুজন ধমক করেছেন, একজনকে দেখে সরাসরি বলেছেন তুমি তো দুর্নীতির সঙ্গে জড়িত, তোমাকে বদলি করা হলো। তারপরেও বিআরটিএ বদলায় না, বিআরটিএ কর্মকর্তারা। তারপরেও এখন যে উনি কথা বললেন, আমি মোটর বাইকের কথাটা একটু আসছি তার আগে, এখন যদি আপনি খোঁজ নেন যে তারা কি আপডেটেড ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স দিতে পারছেন? তারা দিতে পারছেন। সবাই কাগজ নিয়ে চলছে। কেন দিতে পারছেন না সেটা তো দেখা দরকার। আর আমি প্রথমত ধন্যবাদ জানাই যে তারা অনেকদিন পরে হলো পরিসংখ্যান প্রকাশ করতে শুরু করেছে। এতদিন পর্যন্ত যাত্রী কল্যাণ সমিতি যা দিতেন, আমাদের স্বয়ং মন্ত্রী বলতে তার বিরোধিতা করতেন যে এইসব পরিসংখ্যান সঠিক না। যাই হোক, তবু আমরা মন্দির ভালো যে বিআরটি নিজে পরিসংখ্যান দিতে শুরু করতেন। আর আপনি যেটি প্রশ্ন করেছেন মোটর বাইক, দেখেন মোটর বাইক এখন বলা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এখন বলা হলো যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে আমাদের মোটর বাইকাররা ফরিদপুর চলে যাচ্ছেন। আমরা সেটা প্রথমে আজকে ছিলাম, পদ্মা সেতুর উপর দিয়ে যাবে না, কর্মসংস্থানের কথা বলে, দ্রুত যাওয়ার কথা বলে আমরা সেটা অনুমোদন দিয়েছি, সেটা গিয়ে চলে যাচ্ছে। এবং সেটি যেতে গিয়ে কতটা হয় আমরা ঈদের সময় প্রকাশ করেছি, বড় প্রচার করেছি যে আমাদের পঙ্গু হাসপাতাল যেটি, তার যে রোগী, তার যে আহত, তার 70% হলো মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করা রোগীরা ওখানে যাচ্ছে। তার ফলে মোটর বাইকের উপরে একটা নিয়ন্ত্রণ। আবার মোটর বাইক যদি দেখেন, শিল্প হিসেবে মোটর বাইকের যে বিকাশ হয়েছে, দেশীয়ভাবে মোটর বাইক উৎপাদনের যে বিষয়টি শুরু হয়েছে, সেটাও আমরা ট্যাক্স হলিডে পর্যন্ত তাদেরকে দিয়েছিলাম। আপনি এই আলাপ করতে করতে, জি প্রণব শাহ, আমরা আলোচনায় যুক্ত করতে পেরেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল
ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ডাক্তার প্রভাষ চন্দ্র সাহাকে। প্রভাষ চন্দ্র সাহা, আমি নিজে অনেকবার আপনাদের হাসপাতালে গিয়েছি, দেখেছি কি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার মানুষ। কেউ কেউ বছর জুড়ে হাসপাতালে থাকছেন, 17-18 বার অপারেশন করে তার হাত পা ঠিক করতে হচ্ছে। দুটি বিষয়ে আপনার কাছে জানতে চাইব। একটি হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পরে মানুষের ভয়াবহ অবস্থাটা কেমন হয়। দ্বিতীয়ত আমরা দেখি বড় ধরনের প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা ঘটে মহাসড়কগুলোতে। দূরপাল্লার বাস যারা প্রতিযোগিতা এবং ওভারটেক নিয়ন্ত্রণ না থাকা নানান কারণে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। যখন আহতরা হাসপাতালে আসেন বা নিহতরা আসেন, কেমন তাদের আঘাতের চিত্র? ডাক্তার প্রভাষ চন্দ্র সাহা। আচ্ছা, ধন্যবাদ। এটা খুব একটা পার্টিনেন্ট কোশ্চেন। আমি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, বলবেন আপনি। আচ্ছা, মানে মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্টের এই চিত্রটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। আমরা লাস্ট যে ঈদের ছুটিতে আমরা যখন ডিউটি করি, আমাদের রাফলি মানে 52% অ্যাক্সিডেন্ট কিন্তু অনলি প্রায় মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট, এবং তার মধ্যে মেজর শেয়ার হচ্ছে বাইক। এবং এটা এখন সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, আগে যেখানে আমরা সিঙ্গেল ইনজুরি পেতাম, সাপোজ একটা সিঙ্গেল বোন ভাঙা বা শুধু পা ভাঙা, কিন্তু এখন পেশেন্ট আসছে টিপিক্যালি আমরা যেটা বলি পলিট্রমা এবং প্রচুর ওপেন ইনজুরি। এবং এই ওপেন ইনজুরি এবং পলিট্রমা পেশেন্টরা যখন নিয়ে আসে, তাদের দুর্ভোগ কিন্তু অত্যন্ত চরমে। এবং একটা বড় অংশ হচ্ছে ইয়াং পিপল, যারা কর্মক্ষম, অর্থাৎ যাদের পরিবারে যারা উপার্জনে সক্ষম, এই জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে তারা অবস্থান করছে, এবং এটা কিন্তু তাদের পরিবারের উপর একটা দুর্বিষহ দুর্ভোগ নামিয়ে আনছে। এবং এটা অবশ্যই আমাদের একটা চিন্তার বিষয়। এবং আমরা যারা নীতি নির্ধারণের পর্যায়ে যারা আছেন, কিভাবে এই ধরনের দুর্ঘটনাগুলোকে মহাসড়কে কমানো যায়, কিভাবে যারা আরোহী তাদেরকে সচেতন করা যায়। কারণ আমরা বেশিরভাগ দেখছি এই যারা আরোহী তারা বেশিরভাগই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, এবং তিনজন একটা মোটরসাইকেলে তিনজন আহরণ করছে। এবং এটা কিন্তু খুব অত্যন্ত কমন চিত্র। যাত্রী জিজ্ঞাসা করছি, ঠিক একই ধরনের আমরা উত্তর পাচ্ছি। আমি নিজেও দেখেছি, বেশিরভাগ হচ্ছে উৎসবের দিন, শবে বরাতের রাতের দিন, পূজায় দিন, এবং বেশিরভাগই হচ্ছে তরুণ যুবক যারা বাবা মাকে নানান রকম চাপ প্রয়োগ করে মোটরসাইকেল কিনেছেন। আপনারা বিশেষ করবেন যে দিনে প্রায় 250-র কাছাকাছি অ্যাক্সিডেন্টের রোগী আমাদের এখানে ভর্তি হয়েছে অ্যাভারেজ। লাস্ট যে 4 দিন আমরা সেন্ট্রাল রোস্টারে ডিউটি করেছি, প্রায় 250-র কাছাকাছি ইনজুরি রোগী আমাদের এখানে ভর্তি। ভয়ঙ্কর চিত্র। অনেক ধন্যবাদ ডাক্তার প্রভাষ আমাদের চিত্রটা জানানোর জন্য। শেষ মন্তব্য নাজমুল আশরাফ। দেখেন, মোটর বাইক ঢাকা শহরে একটা উপদ্রব। বাইকের যতই প্রয়োজনীয়তা, রাইড শেয়ারিং এর প্রয়োজনীয়তা, কর্মসংস্থান যাই বলেন না কেন, যেভাবে ঢাকা শহরে মোটর বাইক চলে, ফুটপাত থেকে শুরু করে আপনার গায়ের উপরে উঠিয়ে দেবে এবং যেন তেন ভাবে প্রতিযোগিতা করবে, সবকিছু মিলিয়ে। এবং দেখবেন আপনি রাস্তার অর্ধেকের বেশি তারে দখল করে রাখে, সিগন্যাল নামানা থেকে শুরু করে চিপা চাপা দিয়ে সামনে গিয়ে মানে দাঁড়িয়ে পড়া, অনেক রকমের অনিষ্ট যদি কথা বলি, বড় ধরনের একটা উপদ্রবের নাম হয়ে গেছে বাইক। এবং এটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, আপনি শুধু কর্মসংস্থান এবং অন্যান্য সুবিধার কথা বললেই হবে না, অসুবিধার হিসাব যদি করেন, যোগ বিয়োগ করলে তাতে করে অসুবিধা এবং ক্ষতিটাই বেশি। এবং তারা অনেক জি, প্রণব শাহ। তারা, এবং আমার বন্ধুর সঙ্গে কিন্তু আমি যুক্ত করবো না, তারা অনেক বেশি অ্যারোগেন্ট এবং তারা অনেক বেশি অসহিষ্ণু। এবং তাদের প্রথম নীতি হলো নিয়ম না মানা এবং অনিয়ম করে চলাচল করা। এটা যেটা বলে যে কর্মসংস্থানের বিষয়, এই অজুহাত দিয়ে আমরা মৃত্যু ডেকে আনছি, এই অজুহাত দিয়ে আমরা মানুষকে বিপদে ফেলছি। এবং যিনি বাইকে থাকে, যখন অ্যাক্সিডেন্ট হয়, শুধু কিন্তু তিনি আহত হন না, তিনি যেখানে গিয়ে বাড়ি খান, তার সঙ্গে কিন্তু অন্য লোক কিন্তু অনেক সময় আহত হয়। যিনি নিরীহ মানুষ, যিনি বাইকের না, তিনি বাইকে ওঠেন নাই, কিন্তু আরেকটা অন্য লোকের ঘাড়ও কিন্তু পড়ে। অনেক রিক্সাওয়ালা আহত হয়, বাইকে গিয়ে তাকে পানি মারে, সে কিন্তু বাইক চালাচ্ছে না। এই তালিকায় মহাসড়কের বড় যানবাহন বেপরোয়াভাবে যারা গাড়ি চালান, ভয়ঙ্করভাবে দুর্ঘটনার শিকার হন, অনেক যাত্রী আক্রান্ত হন, সেটিও নিশ্চয়ই উল্লেখ করবার মতো। অনেক ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল দেখা হবে একই সময়ে। ৭১-এর সাথেই থাকুন।